ও আমাকে বলেছে ও বিয়ে করবে না, ও বিয়ে করলে আমি ওর সাথে কথাই বলবো না। আহনাফ রাগী কণ্ঠে বলল, ও বিয়ে করলে তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা আছে। কি সমস্যা? তোমাকে কেন বলবো? দেখো ওরু, ও বিয়ে করবে মানে করবে। না, ও বিয়ে করবে না। রকস্টার নিজে আমাকে বলেছে ও বিয়ে করবে না। ও আমাকে মিথ্যে কেন বলবে তাহলে? অদ্ভুত মেয়ে তো। ও বিয়ে করলে তোমার সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না। আরাফ জোর গলায় বলল, তোদের ঝগড়া করতে ইচ্ছে করলে ঘর থেকে বের হ। এমনিতেই ওই ছেলে প্রেম করে আমাদের ঝামেলায় ফেলে দিয়েছে। আর এদিকে তোরা দুজন সকাল সন্ধ্যা কুকুরের মতো চিল্লাপাল্লা করিস। যাবি এখান থেকে তোরা? আরাফের ধমক খেয়ে অরুণিকা চুপসে গেল। যাওয়ার আগে সে আহনাফের হাতে চিমটি দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর আহনাফ হাত ধরে সেই দরজার দিকে তাকিয়ে রইল। তুর্য অনেকক্ষণ ধরে সোফায় বসে আছে, আর তার পাশে তাহমিদ। অন্যদিকে আদিলের পাশে ইভান বসে আছে, আর তাদের মুখোমুখি ইমন বসে এদিক ওদিক তাকাচ্ছে। তুর্যের মুখোমুখি বসে আছেন করিম সিদ্দিক আর তার স্ত্রী মিসেস জুলেখা। তুর্যের জোড়াজড়িতে তাহমিদ আর ইমন বাংলাদেশে এসেছে। এদিকে করিম সিদ্দিক তুর্য ও তার বন্ধুদের ভালোভাবে দেখে বলল, তুমি বিয়ের পর উপমাকে কোথায় রাখবে? তুর্য একবার তাহমিদের দিকে তাকালো, আর একবার ইভানের দিকে। আদিল তুর্যের তাকানো দেখে বুঝলো এই নিয়ে তুর্য হয়তো এখনো দ্বিধায় আছে। সে ইভানকে উদ্দেশ্য করে বলল, তোমরা বাসায় কে কে থাকো? ইভান সবার দিকে এক নজর তাকিয়ে বলল, আমরা বাসায় 6 জন থাকি, আর আমাদের একটা বোন আছে। মিসেস জুলেখা উৎসাহ নিয়ে বললেন, শুনলাম তোমরা তো বন্ধু, ফোনটা কি তোমার নাকি তুর্যের? না, আরাফ আর আহনাফের কাজিন, ওরা আসতে পারেনি, নয়তো দেখা হয়ে যেত। ও আচ্ছা, মেয়েটা তোমাদের সাথে থাকে। তোমরা এতগুলো ছেলে, ওর বাবা মা নেই? না আন্টি, আমাদের বাবা মা আত্মীয়রা এরা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেমন অ্যাক্সিডেন্ট? ইভান এবার সবার দিকে এক নজর তাকালো, তারপর বলল, আমরা অনেক ছোট ছিলাম, কি হয়েছিল ঠিক মনে নেই। আমরা এক চাচার বাসায় বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে এসেই শুনলাম সবাই মারা গেছে। বাসায় আগুন লেগেছিল। করিম সিদ্দিক ভ্রুকুঁচকে বললেন, ইন্নালিল্লাহ, সবাই মারা গেছে? মানে তোমাদের সবার বাবা মা আত্মীয় স্বজন সবাই মারা গেছে? হ্যাঁ। এটি কি বাংলাদেশে হয়েছিল? জি। কবে হয়েছিল? আমরা অনেক ছোট ছিলাম আঙ্কেল, আমাদের সময় তারিখ মনে নেই। আর এরপর চাচার সাথে কলকাতায় চলে গিয়েছিলাম। এখানে তোমাদের বাড়ি কোথায়? চাঁদগাঁও ছিল। করিম সিদ্দিক ভ্রুকুঁচকে বললেন, 8 কি 9 বছর আগে ওইদিকে মেট্রিক গ্রুপের বিল্ডার্সরা থাকতো, ওখানে তো আগুন লেগেছিল শুনেছি। ওই বাড়ির সবাই মারা গিয়েছিল, পত্রিকায় এসেছিল কেউ বেঁচে ফেরেনি। তোমরা ওই বংশের কেউ না তো? ইমন ব্যস্ত কণ্ঠে বলল, না 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 আঙ্কেল, ওদিকে না। মিসেস জুলেখা স্বামীকে বললেন, আরে চাঁদগাঁও কি একটুখানি জায়গা নাকি? অন্যদিকে কোথাও হবে, কিন্তু আমি এমন খবর পড়িনি, হয়তো মনে নেই। কত সংবাদ আসে, আগুন লাগে, বিস্ফোরণ হয়, খুন হয়, এই খবর হয়তো চোখে পড়েনি। নয়তো এক পরিবারের এতজন মারা গেছে, পত্রিকায় তো আসার কথা। তুর্য মনে মনে বলল, এরা যেভাবে সিআইডির মতো তদন্ত করছে, মনে হচ্ছে বিয়ের পর আমাকে প্রশ্ন জগতে প্রবেশ করতে হবে। এখনো সময় আছে, এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো, নয়তো আমার সারা জীবন এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে চলে যাবে। এই প্রশ্নগুলোর চেয়ে তো কোর্স পরীক্ষার প্রশ্নগুলো সহজ ছিল। এবার মিসেস জুলেখা তুর্যকে উদ্দেশ্য করে বললেন, বাবা তুর্য, তুমি তো খুব ভালো গান করো, উপমা আমাকে শুনিয়েছিল। তুর্য বিনয়ী হেসে বলল, জি আন্টি। একটা গান শোনাও তো। মিসেস জুলেখার কথায় তুর্য, তাহমিদ আর ইভান অবাক হয়ে তার দিকে তাকালো। ইমন মুখ চিপে হাসলো। ইমনকে হাসতে দেখে আদিল মাকে উদ্দেশ্য করে বলল, মা কি বলছি এসব? মিসেস জুলেখা ছেলেকে ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, দেখতে হবে না আমার মেয়ের পছন্দ কেমন? তারপর তিনি তুর্যের দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি শুরু করো। তুর্য সবার দিকে এক নজর তাকালো। তাহমিদ ধীর কণ্ঠে বলল, বাবা একটা ভদ্র গান দে, আর আমাদের মান সম্মানটাও রক্ষা করো। তুর্য গলা খাকারি দিয়ে গাইতে লাগলো নচিকেতার বৃদ্ধাশ্রম গানটি। ব্যাস, গান শেষ হওয়ার পরই মিসেস জুলেখা খুশি হয়ে বলে ফেললেন, আমার ছেলে পছন্দ হয়েছে।
করিম সিদ্দিক হেসে ফেললেন, বললেন, আমারও। মিসেস জুলেখা আবারও বললেন, তো বাবা, তুমি তো বিয়ের পর উপমাকে তোমার সাথে নিয়ে যাবে, তাই না? জি আন্টি, ও যেতে চাইলে যাবে। এমনিতেই আমরা সবাই আগামী বছরই বাংলাদেশে ফিরব। আমাদের পড়াশুনো শেষ হয়ে যাবে, আর সময়ও শেষ। আমরা তো এই দেশে পার্মানেন্ট ভিসা পাইনি, আর আমাদের সিটিজেনশিপও নেই। অনেকের সাহায্য ছিল, তাই এত বছর থাকতে পেরেছি। ও আচ্ছা, তাহলে কি করবে? তুর্য কিছুক্ষণ ভেবে বলল, উপমা যেতে চাইলে যাবে, আর আমি ভাবছি ওকে নিয়ে যাব। 1 মাস থাকার পর দেশে ফিরে আসব, তারপর এখানে বাসা নিয়ে ফেলবো। আর পরীক্ষাটা দেওয়ার জন্য হয়তো আমাকে আবার কলকাতা যেতে হবে, তারপর পরীক্ষা দিয়েই এখানে চলে আসব। ঠিক আছে, আরেকটা কথা, কেউ তো বড়জন আছেই তোমাদের, তাদের সাথে দেখা হলে ভালো হতো। তোমার ওই চাচা যার কথা বলেছিলে, তার সাথে আমাদের দেখা করিয়ে দাও। জি, দেখা করব। আপনারা বরং কলকাতায় আসলে ভালো হবে। বাসাটাও চিনে নেবেন, আর সবার সাথে পরিচয় করিয়ে দেব। এবার আদিল বলল, এটা ভালো বলেছ। আমরা বরং 1 সপ্তাহের জন্য কলকাতা যাই, তারপরে বিয়ের কথাবার্তা আগাবো। কলকাতায় এসে মাউসিয়াতের বাবা মা মিরাজ হাসান আর তিশা হাসানের সাথে দেখা করলেন উপমার বাবা মা। ছেলের তো একজন অভিভাবক প্রয়োজন, অভিভাবক ছাড়া মেয়েকে ছেলের হাতে তুলে দেওয়া সম্ভব না। মূলত উপমার জোড়াজোড়িতেই তারা এই সম্পর্কে এগোচ্ছেন, নয়তো মেয়েকে এমন অনিশ্চিত জীবনে ঠেলে দেওয়ার কোনো ইচ্ছেই তাদের ছিল না। তবে করিম সিদ্দিক আর মিসেস জুলেখার তুর্যকে পছন্দ হয়েছে। তারা সবাই কথাবার্তার মাধ্যমে সিদ্ধান্ত নিলেন 2 মাস পর একেবারে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করবেন। এদিকে তুর্য কলকাতায় ফেরার পর থেকে অরুণিকা মুখ ফুলিয়ে বসে আছে। তুর্য তার আশেপাশে এলেই সে দূরে চলে যাচ্ছে। আহনাফের বিষয়টা একদমই পছন্দ হচ্ছে না। সে ভয়ে আছে অরুণিকার এমন হাবভাব দেখে যদি তুর্য বিয়ে করতে না চায়। বিকেলে অরুণিকা রুমে বসে টিভি দেখছিল, তখনই তুর্য তার সামনে এসে বসলো। অরুণিকা হাত নাড়িয়ে বলল, সরো, আমি টিভি দেখছি। তুর্য অরুণিকার 2 পা ধরে তাকে টেনে নিজের কাছে আনলো। অরুণিকা পা ভাঁজ করে বলল, কি সমস্যা তোমার? তুর্য মুখ ছোট করে বলল, আমার টুইঙ্কেলটা কেন আমার সাথে রাগ করেছে? আহনাফ তখনই রুমে এসে তাদের একসাথে দেখে বলল, কি হচ্ছে তুর্য? দেখছিস না টিভি দেখছে? তুই এদিকে আয়। তুর্য ভ্রুকুচকে বলল, এই, তোর কি সমস্যা? আমি আমার টুইঙ্কেলের সাথে কথা বলছি। ও তোর সাথে কথা বলবে না। আয় এদিকে, বিল শপিং লিস্ট করতে হবে। অরুণিকা আহনাফের কথা শুনে তুর্যর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে আগের জায়গায় বসে পড়ল। তুর্য আহনাফের কথায় পাত্তা না দিয়ে তাকে আবারও ধরে টেনে তার কাছে আনলো। এবার আহনাফের প্রচুর রাগ হলো। সে রাগটা দমিয়ে তুর্যকে টেনে উঠাবে, তখনই অরুণিকা বসা থেকে উঠে আহনাফের উদ্দেশ্যে বলল, তুমি দেখছো না রকস্টার আমার রাগ ভাঙাতে এসেছে, তুমি কেন ওকে বিরক্ত করছো? হুট করে এমন কথা শুনে আহনাফের খুব খারাপ লাগলো। সে তুর্যের হাত ছেড়ে দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আচ্ছা, কথা বল তোরা। তারপর রুম থেকে বেরিয়ে গেল। তুর্য কপাল চাপড়ে বলল, আহনাফ, তুই আবার গাল ফুলিয়ে কোথায় যাচ্ছিস? তারপর অরুণিকাকে বলল, দেখলে তো, আহনাফ রাগ করে চলে গেল। অরুণিকা আহনাফের যাওয়ার দিকে তাকিয়ে বলল, ও কি আমার কথা রাগ করেছে? হ্যাঁ। আচ্ছা, আমি ওর রাগ ভাঙাতে পারবো, তুমি আগে আমার রাগ ভাঙাও। এরপর অরুণিকা বুকে হাত গুজে অন্যদিকে তাকালো। তুর্য অরুণিকার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার টুইঙ্কেল কেন রাগ করছে? অরুণিকা মলিন মুখে বলল, তুমি আমাকে বলেছো বিয়ে করবে না, কিন্তু এখন বিয়ে করছো কেন? হ্যাঁ, বিয়ে তো করতে চাইনি, কিন্তু এখন তো হয়ে যাচ্ছে। এখন তো আমাকে কেউই সময় দিবে না। কেন দেবে না? কে বলেছে দেবে না? তুমিই তো বলেছো। তুর্য কপাল চাপড়ে বলল, ওটা তো এমনি বলেছি। না, কেন বলবে? একদিন সবাই বিয়ে করে ফেলবে, তখন সবাই ব্যস্ত হয়ে যাবে, আমাকে কেউ দেখবে না, আমার সাথে কথাও বলবে না, ঘুরতেও নিয়ে যাবে না। তুমি বলেছো তুমি সব সময় আমার সাথে কথা বলবে, সবাই বিয়ে করলো তুমি করবে না, সবাই ভাবি নিয়ে ঘুরবে, আর তুমি আমাকে নিয়ে ঘুরবে। কিন্তু দেখো, তুমিই বিয়ে করে ফেলেছো, আমার তো কেউ নেই। এক কাজ করো, আমাকেও বিয়ে দিয়ে দাও, আমিও তখন আমার বর নিয়ে ঘুরবো। তুর্য হাতে মুখ গুজে বলল, হায় আল্লাহ, এই মেয়েটা বলে কি? তারপর অরুণিকার দিকে তাকিয়ে তার 2 হাত ধরে বলল, আমি, তুমি আর তোমার ভাবি
আমরা 3 জন একসাথে ঘুরবো। ভাবি কি আমাকে সতু আপুর মতো ভালোবাসবে? হ্যাঁ অবশ্যই, ভালোবাসবে না কেন? আমার টুইঙ্কেলকে ভালোবাসতে পারবে না এমন কেউ আছে? না, আগে আমি ভাবির সাথে কথা বলবো, তারপরেই বুঝবো। তুর্য এবার উপমাকে ফোন দিয়ে অরুণিকার সাথে কথা বলিয়ে দিল। অরুণিকা প্রায় 1 ঘন্টা উপমার সাথে কথা বলার পর তুর্যকে ফোন দিয়ে ফিসফিসিয়ে বলল, আমি ভাবিকে ভাবি বলবো না, কিন্তু সুইট স্টার বলবো, কারণ ভাবি অনেক সুইট। তুর্য মুচকি হাসল। ফোনটি কানের কাছে এনে উপমার মিষ্টি কণ্ঠ শুনে বলল, আগে বলো আমার টুইঙ্কেলকে কেমন লেগেছে? উপমা হেসে বলল, অনেক মিশা বাচ্চা, ও এত সুন্দর করে কথা বলে। আমাকে বলেছে আমি যাতে ওর সুখী হয়ে যাই, তারপর রকস্টার আর আমাকে নিয়ে সে বাইরে ঘুরতে যাবে। জানো, এতদিন আমি খুব চিন্তায় ছিলাম, কিন্তু ওর সাথে কথা বলে মনে হচ্ছে আমি বিয়ের পর একটা বোন পাবো। তুর্য প্রশান্তের হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ উপমা, তোমার কথাটা শুনে ভালো লাগলো। টুইঙ্কেল আমাদের 6 জনেরই প্রাণ। আমি চাই তুমি ওকে আমাদের মতোই আগলে রাখো। ওর কিছু হলে আমরা সহ্য করতে পারবো না। অরুণিকাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, নিজের চেয়েও বেশি। ওকে ছাড়া আমার দিনটাই ফিকে লাগে। এতদিন বাংলাদেশে খুব বিরক্ত হয়েছিলাম, এখন ওকে দেখার পর থেকে সব ভালো লাগছে। উপমা হেসে বলল, আচ্ছা, আমি সহ থাকলে হয়তো বিরক্ত লাগতো না? তুর্য মলিন হাসল। উপমা মনে করেছে সে উপমাকে ভালোবাসে, কিন্তু সে তো অনুশোচনা থেকে বাঁচার জন্য বিয়ে করছে। উপমা যদি জানতে পারে সে উপমাকে ভালোবাসতো না, এইসব সময় কাটানোর জন্য ছিল, তখন অনেক কষ্ট পাবে। তুর্য উপমার কাছ থেকে বিদায় নিয়ে ফোন কেটে দিয়ে মনে মনে বলল, সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি এত দুর্বল তো আগে ছিলাম না। এদিকে ইভানকে রহমত চাচা ফোন করলেন। তিনি অনেকক্ষণ ইভানের সাথে কথা বললেন। তার সাথে কথা বলার পর থেকে ইভান ভাবনায় ডুবে গেল। আহনাফ তাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাকিরাও ততক্ষণে ইভানের সামনে এসে বসলো। সবাই ইভানকে চিন্তিত দেখে ভাবছে কিছু একটা তো হয়েছে। এবার তাহমিদ বলল, ইভান, কার ফোন ছিল? ইমন বলল, হ্যাঁ ভাই, কে ফোন দিয়েছে? কখন থেকে ভাবে পাথরের মতো বসে আছিস? ইভান এবার তুর্যের দিকে তাকালো। তুর্য ভ্রুকুচকে বলল, এভাবে কি দেখছিস? ইভান থমথমে কণ্ঠে বলল, রহমত চাচা তোর বিয়ের খবর কিভাবে জানলো? মানে আমি ওনার সাথে কথাই বলিনি। তাহলে উনি তোর বিয়ের কথা কিভাবে জানলো? এই খবর তো তার কাছে যাওয়া একদমই অসম্ভব ছিল, কারণ আমরা 6 জন ছিলাম, আর মাওসিয়াতের বাবা মা ছাড়া এটা কারোই জানার কথা না। আরাফ কিছু একটা ভেবে বলল, উনি কি মাওসিয়াতের বাবা মার সাথে যোগাযোগ করে? ইমন বলল, না, ওনারা তো সালে আলীকে চেনে। রহমত চাচা তো কখনো কলকাতায় আসেনি। তাহলে কি সালে আলীর সাথে যোগাযোগ আছে? তাহমিদ বলল, হয়তো অরুণিকা কাউকে বলেছে। ইভান অরুণিকাকে ডেকে জিজ্ঞেস করতেই সে না বলল। এবার ইমন মাওসিয়াতকে ফোন করে জিজ্ঞেস করলো। সেও বাবা মাকে জিজ্ঞেস করে জানালো তাদের সাথে সালেহে চাচার কোনো যোগাযোগ নেই। আহনাফ বলল, তবে কি কেউ আমাদের উপর নজর রাখছে? হঠাৎ ইমনের টনক নড়ল। সে সাথে সাথে মাওসিয়াতকে কল করলো আর বলল, তোমাদের বাসার কাজের মহিলাটিকে জানে তুর্যের বিয়ে? হ্যাঁ, কেন জানবে না? তিনি তো আমাদের সাথেই থাকে। ইনফ্যাক্ট উনি সব সময় তোমাদের কথাই জিজ্ঞেস করে। ওনার তো অনেক আফসোস হয় তোমরা একা একা থাকো তাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি ওনার কথা কেন জিজ্ঞেস করছো? এমনিতে। আচ্ছা, ওনাকে আপাতত আমাদের কথা কিছুই বলো না, আর তুমি সময় নিয়ে আমাদের বাসায় এসো। ইমন কল কেটে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরাই বেঁচে আছি, শত্রুপক্ষ জানে আমরা কি করছি কি করছি না। রহমতুল্লাহ আগের মহল্লায় আমাদের উঠা বসার খবর সালে চাচার মাধ্যমে পেয়েছিল। নতুন এলাকায় যাওয়ার পর আমাদের বাসার পার্মানেন্ট কাজ করার জন্য এক মহিলা এসেছিল, কান্নাকাটি করছিল তাকে কাজে রাখার জন্য, কিন্তু আমরাই তাকে রাখিনি। কিছুদিন আগে আমি সেই মহিলাকে মাওসিয়াতদের বাসায় দেখেছি। সে নাকি 3.5 বছর ধরে সেখানে কাজ করে। আর তার মানে কি, মাওসিয়াতের কাছ থেকেই সে সব তথ্য নিয়ে আমাদের শত্রুদের দিচ্ছে, আর রহমত চাচা সেখান থেকেই সব খবর পেয়েছে। 2 মাস পর উপমা আর তুর্যের বিয়ে উপলক্ষেই 6 জনই অরুণিকাকে নিয়ে বাংলাদেশ এসেছে। তাদের সাথে মাওসিয়াত আর তার বাবা মাও এসেছে। আদিল আগে থেকেই তাদের থাকার জন্য ব্যবস্থা করেই রেখেছিল। তার এক বন্ধুর মামার ফ্ল্যাট খালি ছিল, এখন সবাই সেখানে উঠেছে। আগামীকাল সন্ধ্যায় এঙ্গেজমেন্ট।
উপমা তার বান্ধবীদের ফোন করে জানাচ্ছে তার রিকির সাথে বিয়ে হতে যাচ্ছে, কিন্তু তার বান্ধবীরা কোনোভাবেই তার কথা বিশ্বাস করছে না। উপমা সবাইকে একটা কথাই বলছে, আগে দেখা করিস, তারপর আমার স্টার তোদের সব কনফিউশন দূর করে দেবে। পরের দিন থেকেই আকাশ মেঘলা হয়ে আছে, আর উপমা জানালার গ্রিল ধরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আদিল বোনের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কিরে মন খারাপ কেন? তোর পুরো স্টারের সাথে তো তোর বিয়ে হচ্ছে। উপমা মলিন মুখে বলল, ভাইয়া এই বর্ষায় বিয়েটা না রাখলে হতো না? মানুষ শীতের সময় বিয়ে করে, আর তোমরা বর্ষায় বিয়ের অনুষ্ঠান রেখেছো। দেখো আজ নিশ্চিত বৃষ্টি নামবে, আর এই বৃষ্টি 1 সপ্তাহ ধরে থাকবে। থাক, সবাই শীতে বিয়ে করে, আমার বোন বর্ষায় করবে, চিন্তা করিস না। তোর বিয়েটা অনেক স্পেশাল হবে। আমি তোর জন্য এই দিনগুলো স্পেশাল বানিয়ে দেব, দেখবি তখন বর্ষা আসলেও আমার কথা মনে পড়বে। উপমা ভেজা কণ্ঠে বলল, বর্ষা কেন? আমার তো প্রতি ঋতুতেই তোমার কথা মনে পড়বে। আদিল বোনকে জড়িয়ে ধরল। আদিলের খুব কান্না পাচ্ছে। একটা মাত্র বোন তার, বিয়ে দিয়ে দিলে ঘরটা খালি হয়ে যাবে। এদিকে সন্ধ্যায় সব অতিথিরা চলে এসেছে। ছেলেপক্ষে সবাই উপস্থিত হওয়ার পর তুর্যকে ঘিরে উপমার বান্ধবীদের ভিড় জমল। সেই হাত, সেই চুল, তাহলে কি উপমা সত্যি কথাই বলেছিল? এটাই কি রিকি দ্য স্টার? কিন্তু এভাবে বিশ্বাস করা তো সম্ভব না। তাই সবাই তুর্যকে গান গাওয়ার অনুরোধ করতে লাগলো। কিন্তু এত সহজে তুর্য আজ গান গাইবে না, সে বলল অন্যদিন শোনাবে। আদিল তুর্যকে উপমার বান্ধবীদের ভিড় থেকে বের করে সোফায় বসালো। কিছুক্ষণ পর মিসেস জুলেখা উপমাকে একটা সোনালি রঙের শাড়ি পরিয়ে নিয়ে এলেন। তারপর তিনি উপমাকে তুর্যের পাশে বসিয়ে দিলেন। উপমা লজ্জায় তুর্যের দিকে তাকাতে পারছে না। তুর্যের মাথা সেই পরিচিত সুগন্ধির ঘ্রাণটা তার নাকে এলো। উপমার কেমন যেন মাতাল মাতাল লাগছে। তার মনের মধ্যে উত্তাল ঢেউ বয়ে যাচ্ছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না রিকির সাথে তার বিয়ে হতে যাচ্ছে। রিং পরানোর পর অরুণিকা উপমার হাত ধরে বলল, আজ থেকে তুমি আমার সুইট স্টার, ঠিক আছে? উপমা মুচকি হেসে অরুণিকার থুতনি ধরে বলল, আর তুমি আমার মুনলাইট। অরুণিকা গালে হাত দিয়ে বলল, ওয়াও, আমার নামটা খুব পছন্দ হয়েছে। করিম সিদ্দিক মহসিদের বাবাকে বললেন, বিয়ে সাহেব, ভাবছি আমরা 2 দিন পর আকদ অনুষ্ঠানটা করব, তারপর 1 সপ্তাহ পর মেয়েকে উঠিয়ে দেব। মিরাজ হাসান বললেন, জি, যেটাতে আপনাদের সুবিধা। রাতে বৃষ্টির বেগ বাড়তে লাগলো। অরুণিকা জানালার বাইরে হাত বের করে দিয়ে বৃষ্টির স্পর্শ অনুভব করছে। তখনই আহনাব তার পাশে এসে দাঁড়ালো। সে বুকে হাত কুঁচিয়ে দেয়ালে হেলান দিয়ে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা আহনাবকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, তুমি এভাবে ভ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে আছো কেন? আহনাব ধীর কণ্ঠে বলল, তুমি আমাকে একটু সম্মান করো না। আমি আবার কখন অসম্মান করলাম? এই যে এখন ভাবলাকান্ত বললা, এটা অসম্মান না? ওটা তো এমনিতেই বলেছি। সবাইকে তুমি কত সুন্দর করে সম্বোধন করো, আমার সাথে তোমার কি সমস্যা? ওরও বলো না, আমার সাথে কেন এমন করো? অরুণিকা কিছু না বলে চলে যেতে নেবে, তখনই আহনাব তার হাত ধরে বলল, দাঁড়াও আমার পাশে। না, দাঁড়াবো না। কথাটি বলে অরুণিকা আহনাফের হাত ছাড়িয়ে চলে গেল। অরুণিকা যাওয়ার পর আহনাফ জানালার বাইরে বৃষ্টিস্নাত শহরকে দেখতে লাগলো। তার মনটা আজ অশান্ত। এই মুহূর্তে তার কিছুই ভালো লাগছে না। অরুণিকাকে সে কীভাবে নিজের করে পাবে সেটাই ভাবছে। জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? সে তো তার পিচ্ছি অরুকে ভালোবেসে ফেলেছে। এখন অরুণিকা বড় হয়ে যদি তাকে ভালোবাসতে না পারে, এখনই এমন খিটখিটে ভাব দেখায়, বড় হলে হয়তো সহ্যই করতে পারবে না। আহনাফ শক্ত করে জানালার গ্রিল আঁকড়ে ধরল। তার গলা ভারী হয়ে আসছে। ভেজা কণ্ঠে সে 2টো শব্দ বের করে শুধু, ভালোবাসি ওরও। সকালে ইভান রাস্তায় বের হয়ে দেখলো পানি জমে পুরো রাস্তা ভরে গেছে। প্যান্ট ভাঁজ করে পানিতে নেমে পড়ল। একটু বৃষ্টিতে শহরের এই রূপ তার চিরপরিচিত। ছোট ছোট বাচ্চারা পানিতে ধাপাধাপি করছে। কাল রাতে আহনাফের জ্বর উঠেছিল, তাই এই মুহূর্তে তার জন্য ওষুধ কিনতেই সে ফার্মেসিতে যাচ্ছে। মেইন রোডে আসতেই একটা গাড়ি জোরে জোরে তার সামনে দিয়ে চলে গেল, আর রাস্তার সব পানি তাকে সম্পূর্ণ ভিজিয়ে দিয়ে গেল। ইভান সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে আছে। প্রথমত ট্রেনের পানি রাস্তার পানি সাথে মিশে গেছে।
দ্বিতীয়ত সেই পানিগুলোই তার মুখে এসে পড়েছে। এদিকে গাড়িটা কিছু দূর গিয়ে থামলো, তারপর আবারও পেছনে এসে ইভানের সামনে দাঁড়ালো। তারপর গাড়ির গ্লাস নামিয়ে একটা মেয়ে ব্যস্ত কণ্ঠে বলল, সরি সরি সরি, আমি আপনাকে দেখিনি। আচ্ছা এই নিন টিস্যু, সব ময়লা পানি আপনার মুখে এসেই পড়েছে। আসলে কিছু বদমাশ লোক আমার পিছু করছিল, তাই তাড়াহুড়োতে খেয়ালই করিনি। ইভান পরিচিত কণ্ঠ শুনে চোখ খুলে দেখল এটাই তো সেই মেয়েটা। ইভান এক ঝাটকায় টিস্যুটা টেনে নিয়ে মুখটা মুছে গাড়ির জানালায় ভর দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বদমাস লোকগুলো এখন আপনার পিছু ছাড়েনি নাকি জন্মের পর থেকে আপনার পিছু নিচ্ছিল? সানায়া হাঁ করে ইভানের দিকে তাকিয়ে বলল, আপনি আপনি সেই লোকটা? জি, আমি সেই ব্যক্তি যার গায়ে আপনি কখনো পানি ঢেলে দেন, কখনো রিক্সা থেকে ফেলে দেন, আবার কখনো একেবারে গোসল করিয়ে দিয়েছিলেন। সানায়া গাড়ির দরজা খুলে নামতে গিয়ে রাস্তায় পানি দেখে আর নামল না। ইভান হনহনিয়ে আবারও হাঁটা শুরু করলো। ইভানের এমন অবস্থা দেখে সানায়ার খুব খারাপ লাগলো। সে গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে গাড়ির অন্য দরজা খুলে উঁচু রাস্তায় উঠে দাঁড়ালো। তারপর ইভানের পিছু এসে বলল, সরি, আপনি আমার উপর রাগ করেছেন? ইভান রাগী দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে বলল, প্লিজ এখান থেকে যান, নয়তো আপনাকে এই বদমাশ লোকগুলো উঠিয়ে নিয়ে যাবে। আচ্ছা আগে আমার কথাটা তো শুনুন। দেখুন, একবার আমার কথা শুনলে আপনার নিশ্চয়ই আমার উপর মায়া হবে। আমি কারো মায়ায় পড়ি না। কথাটা বলে ইভান হাঁটা শুরু করলে সানায়া তার সামনে দাঁড়িয়ে বলল, কেন, আপনি কি মানুষ না? মানে? মানুষ মানেই মায়ায় পড়বে। মানুষের মন আছে, মানুষ মহৎ হয়, সবগুলো শব্দই মদে, তাই তাদের অন্যের সমস্যার কথা শুনলে মায়া লাগবে, স্বাভাবিক। আমার এত সময় নেই যে যার তার সমস্যার কথা শুনে মায়া বাড়াবো। ইভান কথাটি বলেই চলে যাবে, তখনই সানায়া চেঁচিয়ে বলল, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। হ্যাঁ। ইভান পেছনে ফিরে এক নজর সানায়ার দিকে তাকিয়ে চলে গেল। সানায়াও সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িতে গিয়ে বসলো আর বিড়বিড় করে বলতে লাগলো, সব পুরুষ মানুষের একটাই সমস্যা, নিজেদের মহান মানব মনেই করে। 3 কপুল বলেই দুর্য আর উপমার আকত সম্পন্ন হলো। আকত হওয়ার পর তাদের পাশাপাশি বসানো হলো আর দুর্যকে ঘিরে বসে রইল উপমার বান্ধবীরা। তাদের মধ্যে একজন বলল, ভাইয়া আপনি তো অনেক ভালো গান করেন, একটা গান শোনাবেন? আর একজন বলল, হ্যাঁ, আপনার ভালোবাসার মানুষটার জন্য না হয় গান করেন, সে হয়তো আপনার গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। দুর্যকে পাশের পাশের ভাড়াটিয়া ছেলে গিটার এনে দেওয়া হলো। সে গিটারটিতে সুর তুলে কণ্ঠে গান ধরল। উপমা অবাক হয়ে দুর্যের দিকে তাকিয়ে আছে। তার বুকের মাঝে হঠাৎ একটা পাথর চেপে বসেছে। সে শুনেছিল ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে গান করে, কিন্তু দুর্য একটিবারের জন্য তার দিকে তাকালো না। দুর্যের চোখ কখনো অরুণিকার দিকে, কখনো বা উপমার বান্ধবীদের দিকে, কখনো বা নিচের দিকে যাচ্ছে। গান শেষ হওয়ার পর উপমা এক বান্ধবী তার কাছে এসে বলল, তুই অনেক ভাগ্যবতী রে, তোর ক্রাশের সাথেই তোর বিয়ে হয়েছে, তাও আবার যেমন তেমন ক্রাশ নয়, একেবারে সেলিব্রিটি ক্রাশ। ভাইয়াকে চোখে চোখে রাখিস কিন্তু, যেমন হ্যান্ডসাম তেমনই চমৎকার তার কণ্ঠ, তার ওপর আবার সে সেলিব্রিটি মানুষ। এসব সেলিব্রিটিদের সংসার বেশি দিন টিকে না। উপমা ক্ষীণ কণ্ঠে বলল, ও আমাকে কখনো ছেড়ে যাবে না। এদিকে অরুণিকা দুর্যের পাশে বসে ছবি ওঠাচ্ছে। দুর্য একবারও ক্যামেরাম্যানকে বলছে না উপমার সাথে তার ছবি উঠিয়ে দিতে। উপমা তাই মন খারাপ করে বসে আছে। এদিকে রাতে দুর্য সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। 1 সপ্তাহ পর সে উপমাকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিয়ে যাবে। তবে এর মধ্যে দুর্য একবারও উপমার সাথে দেখা করার ইচ্ছে দেখায়নি। উপমাও দুর্যকে বিরক্ত করেনি। 5 দিন পর আকাশে রোদ উঠেছে। আরাফ অরুণিকাকে নিয়ে হাঁটতে বের হয়েছে। হঠাৎ কোঠা থেকে একটা মেয়ে দৌড়ে তার কাছে এসে বলল, ভাইয়া একটা সাহায্য করবেন? আরাফ মেয়েটির দিকে তাকালো। মেয়েটির চোখে মুখে ভীতি। পরিবেশ ঠান্ডা, কয়েকদিন বৃষ্টি পড়ছিল, তাই মিষ্টি রোদ উঠলেও ঠান্ডা বাতাস বইছে। তবে এর মধ্যেও মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অরুণিকা বলল, কি হয়েছে তোমার? মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে আরাফকে উদ্দেশ্য করে বলল, কিছু লোক আমার পিছু নিচ্ছে, অনেকক্ষণ ধরেই আমাকে ফলো করছে। আমি একটা কল করতে পারবো?
আসলে আমার ফোনটা বাসায় এসেছে। আরাফ তার ফোন এগিয়ে দিতেই মেয়েটা একটা নাম্বারে কল দিয়ে বলল, সাহেব, কোথায় তুমি? উপাস থেকে সাহিল বলল, রাহি, তুমি এটা কার নাম্বার থেকে কল করছো? রাস্তায় একজনকে পেয়েছি, সেখান থেকে কল করছি। তুমি জানো আমি কে? আমি সাহিল মির্জা। তুমি যে কারো কাছ থেকে ফোন নিয়ে আমাকে ফোন করতে পারবে না। তোমার ফোন কোথায়? রাহি রাগী কণ্ঠে বলল, সরি সাহিল মির্জা, ভুল হয়ে গেছে আমার। তবে একটা কথা জানিয়ে দিই, আপনার কর্মকাণ্ডের ফলস্বরূপ আমাকে এখন রাস্তায় নিজেকে বাঁচানোর জন্য অন্যের সাহায্য নিতে হচ্ছে। থাক, হাফটার এখানে আসতে হবে না, আপনার তো সময় নষ্ট হবে। আমি না হয় অন্য কারোর সাহায্য নেব। কথাটা বলেই রাহি কল কেটে দিয়ে নম্বরটি ডিলিট করে দিল। আর সাথে সাথে সাহিলের কল এলো। রাহি কল রিসিভ করে বলল, কেন ফোন দিয়েছো? কোথায় তুমি? জাহান্নামে। সাহিল চেঁচিয়ে বলল, কোথায়? তাড়াতাড়ি বলো। রাহি ঠিকানা বলতে সাহিল 10 মিনিটের মধ্যেই গাড়ি নিয়ে হাজির হলো। সাথে আরও 2টা গাড়ি এসেছে। আরাফ এতক্ষণ বাহিরে দাঁড়িয়েছিল। সাহিলকে দেখে রাহি দৌড়ে যেতেই আরাফ হাঁটা শুরু করলো। সে অরুণিকাকে নিজের সামনে এনে পেছনে ফিরে সাহিলের দিকে তাকালো। অরুণিকা ব্যথায় বলে উঠল, আহ আরাফ, তুমি এত শক্ত করে আমার হাত চেপে ধরেছো কেন? আরাফ সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, ওহ সরি, খেয়াল করিনি। তারপর আরেকবার সে পেছনে ফিরে তাকালো। দেখলো সাহিল মির্জা তার বডিগার্ড নিয়ে গাড়িতে উঠে গেছে। আরাফ গাড়িগুলোর চাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, শাহেদ মির্জা আমাদের পরিচয় কেড়ে নিয়ে নিজের ছেলেকে উপরে উঠিয়ে দিয়েছে। এই অন্যায়ের প্রতিশোধ তো একদিন নিবই। মির্জা সাহেব, আর মির্জা গ্রুপের এমডির সাথে দেখা হয়ে গেল। কাল আপনার সাথে দেখা হবে। 2 সপ্তাহ পর তুর্য আর উপমার বিয়ের দিনটি চলে এলো। উপমা বউ সেজে স্টেজে বসে আছে। বরপক্ষ আসার সময় হয়ে গেছে, কিন্তু বর এখনও আসে না। বিয়ে বাড়িতে সবার চোখে মুখে দুশ্চিন্তা। উপমার বান্ধবীরা বলাবলি করছে, স্টার হয়তো বউ রেখে পালিয়েছে। আদিল বারবার ফোন দিচ্ছে তুর্যকে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। বাকিদের ফোনেও কল যাচ্ছে না। আদিল বোনের দিকে এক নজর তাকিয়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে এসে সোজা তুর্যরা যেই বাসায় উঠেছিল সেখানে গেল। গিয়ে দেখলো দরজা খোলা আর পুরো ঘর এলোমেলো। আদিল ঘর থেকে বের হতেই পেছন থেকে কেউ একজন তার পিঠে ছুরি ঠেকালো। আদিল পিছু ফিরতেই মুখোশধারী লোকটা তার একপাশে ছুরিঘাত করলো। আদিল সাথে সাথেই ধপ করে মেঝেতে পড়ে গেল। এদিকে তুর্য আর আরাফ ক্লাবে এসেছে, বাকিরা কেউ আসেনি। তুর্য ক্লাবে আসতেই সবাই তাকে বরণ করে নিল। তুর্য আর আরাফের চোখে মুখে কিন্তু আতঙ্ক। তারা ক্লাবে ঢুকে সোজা করিম সিদ্দিকের কাছে চলে গেল। আর তুর্য বলল, আঙ্কেল, একটা ঝামেলা হয়ে গেছে। আমাদের এখনই কলকাতায় ফিরে যেতে হবে। আপনি উপমাকে বিদায় করে দিন। কি বলছো এসব? এভাবে হুট করে বিদায়? প্লিজ আঙ্কেল, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তুর্য স্টেজে উঠে উপমার হাত ধরে তাকে স্টেজ থেকে নামালো। এদিকে করিম সিদ্দিক আদিলকে ফোন করছেন। অনেকবার কল হওয়ার পরও উপাস থেকে আদিল কল রিসিভ করে কাঁপা কাঁপে কণ্ঠে বলছে, বাবা, আমি তুর্যদের ফ্ল্যাটে এসেছিলাম। একজন আমার কাঁধে ছুরি চালিয়েছে, অনেক রক্ত যাচ্ছে। আমাকে এখান থেকে নিয়ে আসো, সাথে পুলিশও নিয়ে আসো। করিম সিদ্দিক ছেলের এমন কথা শুনে হিতাহিত জ্ঞান হারালেন। তুর্য আর আরাফ আদিলের ওপর আক্রমণ হয়েছে শুনে আরও চিন্তায় পড়ে গেল। তারা সবাই তাড়াতাড়ি ফ্ল্যাটে গেল। এরপর আদিলকে নিয়ে হাসপাতালে ভর্তি করালো। সেখান থেকে তুর্য উপমাকে বাসায় নিয়ে গেল। উপমা শাড়ি পরিবর্তন করে তার ব্যাগপত্র গুছিয়ে নিল। তুর্য এরপর তাকে স্টেশনে নিয়ে চলে এলো। উপমা যদিও ভাইকে এই অবস্থায় ফেলে যেতে চাচ্ছিল না, কিন্তু বাবা মার চুপচাপ হয়ে থাকা আর তুর্যের জোড়াজড়িতে সে কলকাতায় যেতে বাধ্য হলো। আর এদিকে ডাক্তারও বলেছে আদিল এখন ঠিক আছে। ক্ষত এত বেশি গভীর ছিল না, তাই উপমাকে হাসপাতাল থেকে বের করানো গেল। নয়তো তুর্য টেনে নিয়ে আসতে চাইলেও সে আসতো না। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে উপমা। তার হাতে মেহেদি, মুখে এখনও বিয়ের সাজ, শুধু বিয়ের শাড়িটাই পরিবর্তন করে একটা সাধারণ জামা পরেছে। তার পাশে তুর্য স্থির হয়ে বসে আছে। তুর্য তার বন্ধুদের থমথমে চেহারা দেখে সে কিছু জিজ্ঞেস করার সাহসই পাচ্ছে না। তার জীবন এমন জায়গায় মোড় ঘুরিয়েছে, সে এর কোনো শেষ খুঁজে পাচ্ছে না। তার মাথায় হাজারো প্রশ্ন। একদিকে আছে তার বিয়ে, আর তার বর বিয়ে সব আনুষ্ঠানিকতা ছাড়াই তাকে স্টেজ থেকে নামিয়ে তার সঙ্গে অজানা পরিবেশে নিয়ে যাচ্ছে। অন্যদিকে তার ভাইয়ের উপর হামলা হয়েছে,
অথচ সে তার পাশে থাকতে পারছে না। এভাবে তো কারো বিয়ে হয় না, জীবনে সে এমন বিয়ে হতেও দেখেনি। তাই এই চমৎকার দিনটা আজ নষ্ট হয়ে গেল। আদিল তুর্যের মুখোমুখি বসে আছে। সুস্থ হওয়ার 1 সপ্তাহ পর সে বাবা মাকে নিয়ে কলকাতায় এসেছে। আসার পরপরই সে তুর্যকে প্রশ্ন করলো সেদিন রাতে কেন এমনটা হয়েছিল। তুর্যের পাশে ইমন দাঁড়িয়ে আছে। সে এক নজর ইমনের দিকে তাকালো। ইমন সাথে সাথে মাথা নিচু করে নিল। এক পাশে সোফায় ইভান আর আরাফ বসে আছে, আর অন্য পাশে করিম সিদ্দিক ও মিসেস জোলেখার মাঝখানে উপমা বসে আছে। সেও জিজ্ঞাসু দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে আছে, কারণ এতদিন সে অনেকবার তুর্যকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কিন্তু তুর্য প্রতিবারই তাকে এড়িয়ে গেছে। তাহমিদ রান্নাঘর থেকে নাস্তার ট্রে নিয়ে টেবিলের উপর রাখলো। সবাই গম্ভীর মুখে বসে আছে। অরুণিকা সবার হাবভাব দেখে আহনাফকে গুঁতো দিয়ে বলল, সবাই এভাবে নীরবতা পালন করছে কেন? আহনাফ তাকে ইশারায় চুপ করে থাকতে বলল। এবার করিম সিদ্দিক বললেন, বাবা কিছু তো বলো, কি হয়েছিল? ওরা কারা ছিল? তোমরা এখন আমাদের কিছু বলছো না? সবাইকে চুপ করে থাকতে দেখে আহনাফ বলল, আঙ্কেল, আমরা আপনাদের কাছ থেকে একটা সত্য লুকিয়েছিলাম। সবাই আহনাফের দিকে তাকালো। ইভান চোখের ইশারায় আহনাফকে চুপ করে থাকতে বলল, কিন্তু সে ইভানের ইঙ্গিতের তোয়াক্কা না করে নিজেদের আসল পরিচয় দিয়ে দিল। সাথে বাংলাদেশ থেকে কলকাতা আসা আর তাদের সংগ্রাম করে এতটুকু আসা সবটাই জানালো। সব শুনে করিম সিদ্দিক আর মিসেস জুলেখা পাথরের মতো বসে আছেন। আর আদিল তুর্যের দিকে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল, তোমার সম্পর্কে জানার পর মনে হচ্ছে আমার বোনটা বিশ্বাসযোগ্য হাতে আছে। অতীতে তোমাদের সাথে যা হয়েছিল একদম ভালো হয়নি, কিন্তু তোমাদের জীবনে এখন একটা ভালো সুযোগ এসেছে। এই সুযোগ ফেলে দেওয়া উচিত নয়। আমি তোমাদের সাথে আছি। তোমাদের পরিবারের খুনিদের শাস্তি দেওয়ার জন্য আমার পক্ষে যা যা সম্ভব আমি সেটাই করব। মিসেস জুলেখা আতঙ্কিত কণ্ঠে বললেন, কিন্তু এরা যদি আবার হামলা করতে আসে? ইভান বলল, এখন ওরা আমাদের কোনো তথ্য পাবে না। এতদিন আমাদের সব তথ্য ওরা ওদের গুপ্তচর থেকেই পেয়েছিল। মসজিদের বাসায় একজন মহিলা কাজ করত, ওর নাম রাহেলা ছিল। তিনি বাংলাদেশ থেকে কলকাতায় এসেছে আমাদের সব খবরাখবর নেওয়ার জন্য। করিম সিদ্দিক বললেন, তোমরা তাকে ধরতে পেরেছ? আরাফ বলল, জি আঙ্কেল। কি বলেছে সে? কে পাঠিয়েছে তাকে? যে পাঠিয়েছে তাকে সে চেনে না। এক লোকের মাধ্যমে সে কাজ পেয়েছিল। যে লোকটা কাজ দিয়েছিল তার কোনো খবর পায়নি, আর যে আমাদের উপর নজরদারি করছে সে নিজেকে মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে। মহিলাটার ফোনে রেকর্ডিং বের করার ব্যবস্থা করছি। একজন ইন্সপেক্টর এই কেসে আমাদের সাহায্য করছেন। দেখা যাক মহিলাটি কার কার সাথে কথা বলেছে। এদিকে অনেকক্ষণ ধরে রহমতুল্লাহর ফোন বাজছে। একটা পরিচিত নাম্বার ফোনের স্ক্রিনে ভেসে উঠছে, কিন্তু তিনি কল ধরার সাহস পাচ্ছেন না। বারবার কল আসায় অনেকটা বাধ্য হয়েই তিনি কলটা ধরলেন। কল ধরার সাথে সাথে ওপাশ থেকে কর্কশ কণ্ঠে একজন বলে উঠল, কোথায় ছিলে এতক্ষণ? কতবার তোমাকে ফোন করেছি, কোথায় থাকো তুমি? রহমতুল্লাহ ঠান্ডা গলায় বললেন, ক্ষমা করবেন জনাব, আমি একটু অসুস্থ আছি। তুমি মোটেও অসুস্থ নও। তুমি ইচ্ছে করে আমার কল ধরছো না। খবরদার আমার সাথে চালাকি করার চেষ্টাও করবে না, নয়তো তোমার মাথার খুলে ওড়াতে আমার 2 সেকেন্ডও লাগবে না। রহমতুল্লাহ আমতা আমতা করে বললেন, শুধু শুধু রাগ করছেন জনাব, আমি কি করেছি? তুমি কেন ওদের উপর হামলা করিয়েছো? আমার কাজ এখনো শেষ হয়নি। যতদিন আমি আমার কাজ শেষ করতে পারবো না ততদিন ওদের 6 জনকে বেঁচে থাকতে হবে। কিন্তু তুমি ওদের উপর হামলা করিয়েছো, আর ওরা আবার কলকাতায় পালিয়ে গেছে। না জনাব, আমি এই হামলা করাইনি, বস করিয়েছে। বস? তোমার বসকে বলে দাও আমার উপর খবরদারি না করতে। জি জনাব। এর আগেও তোমার বস ওদের উপর হামলা করাতে চেয়েছিল। ওরা যখন সিলেট ছিল তখনও তাদের মারার জন্য লোক পাঠিয়েছিল। এবার রহমতুল্লাহ বললেন, কিন্তু মারতে তো পারেনি, আমি ওদের সরিয়ে দিয়ে ওই ঘরে আগুন ধরিয়ে দিয়েছি। জনাব, আপনি যেটা চাচ্ছেন আমিও সেটাই চাচ্ছি, কিন্তু বস চাচ্ছে ওদের রাস্তা থেকেই সরিয়ে দিতে। আপনি আমেরিকা থেকে ফিরে বসের সাথে আলাপ করলে ভালো হবে। এরপর আপনি বুঝলে উনি বুঝবেন যে এই 6 জনের এই মুহূর্তে বেঁচে থাকা কতটা জরুরি, বিশেষ করে ইমন আর অরুণিকার। আর যাই বলো জুবায়ের করিম চৌধুরী, মৃত্যুর আগে অরুণিকাকে বাঁচিয়ে আমার রাস্তা আরো সহজ করে দিয়েছেন। এই মেয়েটাকেই এখন আমার প্রয়োজন।
আমার সব কাজ শেষ হওয়ার পর ওই মেয়েকে 6 জনের সাথে জীবিত দাফন করেই সারা জীবনের জন্য মৈত্রী বংশের চিহ্ন মিটিয়ে দিব। কিন্তু জনাব, এখন তুর্য তো বিয়ে করেছে। তো ওই মেয়ে আমাদের কাজে বাধা হয়ে আসলে তাকেও মেরে ফেলবো। কেউ বাঁচবে না, কেউ না। উপমা তুর্যের পাশে বসে আছে। তুর্য ফোন নিয়ে ব্যস্ত। তাদের বিয়ের কয়েক সপ্তাহ হয়ে গেছে। এই কয়েক সপ্তাহে উপমা তুর্যের চোখে তার প্রতি কোনো ভালোবাসা দেখেনি। তুর্য কেমন যেন চুপচাপ থাকে, বেশিরভাগ সময় বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকে। রাতে যদিও একটু কাছে পায়, কিন্তু সেই কাছে পাওয়ার মাঝে উপমা কোনো ভালোবাসা খুঁজে পায়নি। এটা শুধু তুর্যকে দেওয়া একটা বৈধ অধিকার মাত্র। কিন্তু ভালোবাসা ছাড়া এভাবে কাছে আসা কি বৈধ? অবৈধ হওয়ার কোনো যুক্তি নেই। কিন্তু উপমার মন যে তাকে বলছে এটা অন্যায় হচ্ছে, তুর্য তার ওপর অন্যায় করছে, তবে এটা শুধু মনের মধ্যেই সীমাবদ্ধ, মুখে আর প্রকাশ পাচ্ছে না। কারণ তার এত বছরের ভালোবাসা তার প্রিয় মানুষটিকে বৈধভাবে পাওয়ার জন্য বিরাট কিছু। এর চেয়ে বেশি চাইতে গেলে যদি হারিয়ে ফেলে, তাই উপমা চুপ করে আছে। এদিকে তুর্য উপমাকে ঘরে ওঠানোর পর থেকে ইমনকে রুম ছাড়তে হয়েছে। এখন সে তাহমিদ আর আহনাফের সাথে থাকে। ইমন রুমে আসার পর থেকে আহনাফ ঠিকভাবে ঘুমাতে পারছে না। একটা বিছানায় 3 জন কোনোভাবেই থাকা যাচ্ছে না। আজ বাধ্য হয়ে আহনাফ ডাইনিংয়ে চাদর বিছিয়ে ঘুমিয়েছে। আর সকালে এটা দেখার পর তুর্য সিদ্ধান্ত নিয়েছে সে রুম ছেড়ে দেবে। সে সোজা এসে উপমাকে বলল, তুমি বরং অরুণিকার রুমে চলে যাও, আজ থেকে ওর সাথেই থাকো। আমাদের আলাদা রুম নিয়ে ফেলাতে বাকি দিয়ে থাকার অসুবিধা হচ্ছে। উপমা তুর্যের কথা শুনে চুপ করে রইল। মনে মনে খারাপ লাগলেও ব্যাগপত্র গুছিয়ে সে চুপচাপ অরুণিকার রুমে চলে গেল। আরাফ উপমাকে অরুণিকার রুমে যেতে দেখে জিজ্ঞেস করলো, উপমা তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? অরুণিকার ঘরে যাচ্ছি। কেন? আমাদের জন্য সবার থাকার অসুবিধে হচ্ছে। আমি আর তুর্য একটা রুম নিয়ে বসে আছি। আমি অরুণিকার সাথে থাকলে ইমন ভাইয়া আবার তুর্যর সাথে থাকতে পারবে, তাই। আহনাফ অবাক হয়ে বলল, তোমাকে কে বলেছে রুম ছাড়তে? এটা আমাদের ব্যাপার। আমরা 2-1 দিনের মধ্যে একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি এখন তুর্যের স্ত্রী, এভাবে আলাদা কেন থাকবে? যাও, ব্যাগ নিয়ে ঘরে যাও। উপমা আহনাফের কথায় আবারও ব্যাগ নিয়ে রুমে চলে এলো। তুর্য উপমাকে দেখে বলল, কি হলো, আবার চলে এসেছো যে? আহনাফ ভাইয়া বলেছে আমাকে এখানে থাকতে। তুর্য দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। এরপর তুর্য রুম থেকে বের হতেই আরাফ তাকে টেনে ঘরের বাইরে নিয়ে গেল। তুর্য হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি করছিস? আরাফ বলল, তুই কি করছিস? আমি আবার কি করলাম? তুই নতুন বিয়ে করেছিস, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে বিয়ে 70 বছর পার করে ফেলেছিস। তোর এই মুহূর্তে উপমাকে সময় দেওয়া উচিত, নাকি ফোনে আর আমাদেরকে? তুর্য শান্ত কণ্ঠে বলল, আরাফ প্লিজ, আমি ওকে যতটুকু সময় দেওয়ার দিচ্ছি, আর কত সময় দেবো ওকে? সারাদিন কি এখন থেকে ওকে কোলে নিয়ে বসে থাকবো? আরাফ রাগে দৃষ্টিতে তুর্যের দিকে কিছুক্ষণের জন্য তাকিয়ে ঘরে ঢুকে পড়ল। তুর্য রাগ দেখে দেয়ালে পা দিয়ে জোরে আঘাত করে মিনমিনিয়ে বলল, বিয়েটা করেই ভুল করেছি। আমার তো বাংলাদেশে গিয়ে ওর সাথে দেখা করাই উচিত হয়নি। দুপুরে উপমা রান্নাঘরে এসে তুর্যের পছন্দের বিরিয়ানি রান্না করতে লাগলো। তুর্য রান্নাঘরে এসে দেখলো উপমা খোলা চুলে দাঁড়িয়ে আছে। সে রুম থেকে একটা মাথার কাঁটা এনে তার চুলে বেঁধে দিল। তুর্যের স্পর্শ পেয়ে উপমা কেঁপে উঠল। মনে মনে খুশিও হলো। পরক্ষণেই তার মনটা খারাপ হয়ে গেল যখন তুর্য বলল, বাসায় আমি ছাড়া অনেকে আছে, তরকারিতে চুল পড়লে বাকিরা কি মনে করবে? তাহমিদ এগুলো পছন্দ করে না, তাই একটু সাবধানে কাজ করো। তুর্য বের হতে যাবে তখনই উপমা বলল, আপনার পছন্দের বিরিয়ানি রান্না করেছি। তুর্য মুচকি হেসে বলল, আচ্ছা থ্যাংক ইউ, কিন্তু আমি দুপুরে বাসায় যাচ্ছি না, আমার স্টুডিওতে যেতে হবে। উপমা সেখানেই দাঁড়িয়ে রইল। তুর্য রুম থেকে তার গিটার নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। তুর্যের যাওয়া দেখে উপমার চোখ দুটি ছলছল করে উঠল। খ্যাতিসম্পন্ন মানুষগুলো কি এমনই হয়? তারা কি অন্যের অনুভূতি বোঝে না? তুর্য কি বুঝতে পারছে না উপমা কি চাইছে? কলিং বেল বাজতেই উপমা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই সে একটা শাড়ি পরা মেয়েকে দেখে থমকে গেল। উপমা মেয়েটাকে আপাত মস্তক দেখে বলল, জি, কাকে খুঁজছেন? শতাব্দী এদিক ওদিক তাকিয়ে মিনমিনিয়ে বলল, আমাকে তো দোতলায় বলেছিল। জি? শতাব্দী আমতামতা করে বলল, না, আমি আসলে অরুণিকাদের বাসা খুঁজছি। আমাকে এই বাসার ঠিকানায় দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা ওদেরই বাসা। আপনি কে? আমি শতাব্দী।
পেছন থেকে দুর্য চোখ কচলাতে কচলাতে দরজার কাছে এসে শতাব্দীকে দেখে আনন্দিত কণ্ঠে বলল, আরে শতাব্দী, তুমি? তারপর সে শতাব্দীর হাত ধরে তাকে টেনে ঘরে ঢোকালো। উপমা অবাক হয়ে দুর্যের দিকে তাকিয়ে আছে। শতাব্দী ঘরে ঢুকে আশেপাশে চোখ বুলিয়ে বলল, বাসায় কেউ নেই। দুর্য বলল, না, আমি আছি।